আমরা 5 আগস্টের পরে যে গুণগত পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল আমাদের মধ্যে, এখন অনেকেই বলছেন যে মজলুম জালিম হয়ে যাচ্ছে, ফ্যাসিবাদ বিরোধীরা আবার ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে। পরিস্থিতি কি তাই দাঁড়িয়েছে? অবশ্যই, কারণ আপনি শুনুন, আপনারা 5ই আগস্টের পরে 8ই আগস্টের পরে আপনারা সাংবাদিকরা আশাবাদী হয়েছেন কেন? এটা তো আপনাদের সমস্যা। আচ্ছা, কারণ আমরা তো আশাবাদী হইনি, আপনারা তো আমাদেরকে জিজ্ঞাসা করেননি। না, কারণ আমাদের বারবার এই কথা বলে গেছে। আমাদের প্রথম থেকে বলেছে 8 তারিখে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে এবং দেশের পরিস্থিতি ক্রমশ খারাপ হবে, এটা বলেছি আমি। এবং এখন আমি বলছি যে প্রথমত ধরুন আর বিপদের একটা খেয়াল করেন, ডক্টর ইউনূস সেনাবাহিনীকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে, মারাত্মক বিপদের মধ্যে ফেলে দিয়েছে। কারণ এই পুরো নির্বাচনটা করতে হবে সেনাবাহিনীকে উইথ ম্যাজিস্ট্রেসি। এখন যদি আজকে ধরুন একটা এই কোন এলাকাতে যদি কোনো নির্বাচন নিয়ে কোনো হট্টগোল হয় এবং হবে, আপনি নিশ্চিত থাকতে পারেন, তার সেনাবাহিনীকে গোলাগুলি করতে হবে। তো গোলাগুলির দায় তো আবার তো সেনাবাহিনীর উপরে পড়তে হবে। আর আপনি সেনাবাহিনীর 1.5 বছর আপনি বাইরে রাখছেন, ক্যান্টনমেন্টের বাইরে, আপনি তো অলরেডি সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। আপনি তো মারাত্মক ক্ষতির কাজ করেছেন। তো সেনাবাহিনী তো বাইরে আপনার সিভিল প্রশাসনকে কাজ করার দায়িত্ব তো তাদের নয়। তো আপনি কি পুলিশে কানেক্ট করতে পারলেন না 1.5 বছর ঠিক করতে? তাহলে এই যে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি করেছেন, এই পরিস্থিতির কারণে খেয়াল করেন, এর আগে বিএনপি সরকার র্যাব করেছিল, মনে আছে আপনার? র্যাব করে কি করেছিল? সেনাবাহিনীকে এনে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, মানে নিরস্ত্র মানুষকে হত্যা করার প্রশিক্ষণ দিয়েছে। সেই সৈনিকরা বা জেনারেলরা, অফিসাররা ফিরে গিয়েছে সেনাবাহিনীতে, গিয়ে সেনাবাহিনীকে কলুষিত করেছে। আবার সেই জেনারেলদেরকে আমি দেখছেন, তারা আয়নাঘর বানিয়েছে, তারা এগুলো করেছে। কিন্তু কাজটা শুরু করেছিল কারা? র্যাব বানাবার পদ্ধতির মধ্যে। র্যাবের মধ্যে এই অসুখটা নিহিত রয়েছে। এই র্যাবকে আমরা মানবাধিকার কর্মীরা দীর্ঘকাল ধরেই বলছি, এটা একটা ঘাতক দল। আপনার এটাকে তো বিলুপ্ত করা উচিত ছিল প্রথম দিনই ডক্টর ইউনূসের। তো তিনি কেন এই দলটি রেখেছেন? কেন রেখেছেন এটা? আমি এটার মধ্যেই এখন আপনি কী বলে দেখাচ্ছেন, আপনি যে জেনারেলদের আপনি লম্বা করে আপনি তুলতেছেন আপনার আদালতে, আপনি কী বলে বিচার করছেন তাদের উপরে, খুব ভালো বিচার করছেন আপনি। আমি এখন প্রশ্ন করি ওয়াকারুজ্জামান সাহেবকে, আমি তাকে পছন্দ করি, আমি তাকে যখন লোকে তাকে বিরোধিতা করেছে আমি তাকে সমর্থন করেছি, কিন্তু আমি আমাদের যে সেনাপ্রধানকে প্রশ্ন করছি, আপনার কি একটা মিলিটারি আইন ছিল না? আপনাদের সামরিক আইন ছিল, তো এই অফিসারদের আপনি সামরিক বাহিনীর অধীনে বিচার করলেন না কেন? আপনারা কি পুরো পরিকল্পনা করছেন যে কোনোভাবে তারা পার পেয়ে যাক? আপনি বিচারে রায় দিচ্ছেন বটে, কিন্তু রায় তো অ্যাপিল তো আরও 10 বছর জুড়ে থাকবে। তার মানে এদের বিচার হবে না। একদিকে বিচার হচ্ছে না, খেয়াল করেন আপনি, অন্যদিকে সেনাবাহিনীকে কিন্তু আপনি বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন। এবং সেনাবাহিনীর অভ্যন্তরে যে কোন্দল এবং যে বিরোধটা আপনি তৈরি করে দিয়েছেন। একটা ছোট দেশ, আমাদের একটা অতি দুর্বল সেনাবাহিনী, আপনি তাকে তো ধ্বংস করে দিচ্ছেন। তাহলে এই যে প্রক্রিয়াগুলো, এরপর আপনি কী করে করবেন? এরপর আপনি কী করে বাংলাদেশকে আবার রিকনস্ট্রাক্ট করবেন? আপনি গঠন করবেন কী করে? পুনরায় গঠন করবেন কী করে? আপনি তো ইনস্টিটিউশনকে তো রক্ষা করবেন। আপনি ইনস্টিটিউশনের ব্যক্তি খুব খারাপ। সেনাবাহিনীর মধ্যে সৈনিকেরা বলেছে, কি বলেছে আমরা গুলি করবো না, ফলে গণঅভ্যুত্থান হয়েছে। মানে গণঅভ্যুত্থানের তো অংশীদার সেনাবাহিনী, সে তো অংশ নিয়েছে। তো আপনি সৈনিকদের কোনো মতামত নিলেন না। সৈনিকরা কী চায়?